পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা 30। রাত 9:30 পেরিয়েছে, তবুও দুজনের পথ চলা শেষ হয়নি। কৃতিকাও নিজের মতো আনমনে হেঁটে চলেছে। অনেকক্ষণ সময় পর পর হয়তো দুজনের দু একটি কথাবার্তা হয়েছে, এছাড়া আর বিশেষ কোনো পরিবর্তন নেই দুজনের। এরই মধ্যে আচমকা এক নির্জন পরিবেশে প্রবেশ মাত্রই আধির কৃতিকার উদ্দেশ্যে বলল, তেতকা, তোমার ভয় করছে না? কৃতিকা কিঞ্চিত কপাল কুঁচকে বলল, ভয়? ভয় কেন করবে? এই যে অপরিচিত এক মানুষের সাথে এভাবে রাস্তার পর রাস্তা হেঁটে চলেছ, তবু এই নির্জন নিস্তব্ধ গন্তব্যহীন পথে। আধীরের এহেন নির্লিপ্ত অভিব্যক্তিতে কৃতিকা গাছাড়া ভঙ্গিতে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে আওড়ায়, আপনি আমার অপরিচিত হলেন কবে? আপনাকে তো আমি চিনি। কতটুকু চেনো আমায়? এবার কৃতিকা খানিকটা তটস্থ হয়ে বলল, যতটুকু চিনলে কাউকে নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। আধীর এবার থেমে যায়, কৃতিকার দিকে মুখ ফিরিয়ে বলে, যদি এই মুহূর্তে তোমার সাথে বাজে কিছু করে ফেলি? কৃতিকা এবার উত্তর না দিয়ে আধীরের মুখের দিকে তাকিয়ে থাকে, খানিকটা আমতা আমতা করে বলল, কি বলছেন এসব? আপনি আমার সাথে মশকরা করছেন? মোটেও না। আমার ব্যাপারে এখনো তোমার পরিবারের কেউ কিচ্ছু জানে না, আর এই শহরে তুমি এখন একাই থাকো। এছাড়া আমার পাওয়ার সম্পর্কে আশা করি তোমার নিম্নতম ধারণা রয়েছে। ধরো আমার ইচ্ছা হলো তোমার সাথে বাজে কিছু করে ফেলার। আধীরের কথা শেষ না হতেই কৃতিকা তীক্ষ্ণ কণ্ঠে তার উদ্দেশ্যে বলল, বাজে কিছু বলতে কি বোঝাতে যাচ্ছেন? আধীর অদ্ভুতভাবে নিঃশব্দে হেসে বলে, এই ধরো, তোমাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিলাম এবং কেউ কখনো তোমার কোনো খোঁজই পেল না। কৃতিকা চোখ মুখ কুঁচকে আধীরের উদ্দেশ্যে বলল, অমন হলে মরার পর পেতনি হয়ে আপনার ঘাড় মটকে দেব। আধীর নিঃশব্দে হেসে বলল, তুমি এমনিতেও পেতনি, নিম গাছের তেতো পেতনি, মিস তেতকা। কৃতিকা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে নেবে তার পূর্বেই আধীর তার উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে, চলো এবার। কোথায় যাবেন? কেন? তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায়। আধীরের এহেন কথায় কৃতিকা আনমনে ভারী শ্বাস ফেলে। আধীর তাকে তীক্ষ্ণ নজরে পরখ করে বলল, কি মিসেস তেতকা, আজ রাতটা আমার বাসায় থাকবেন নাকি? আধীরের অভিব্যক্তিতে কৃতিকা আকস্মাতে চমকে উঠল। এই মুহূর্তে আধীর তাকে মিসেস তেতকা বলল, নাকি সে ভুল শুনল? কৃতিকা চোখ পিটপিট করে আধীরের দিকে তাকাতেই আধীর ভ্রু উঁচিয়ে কৃতিকাকে ইশারা করে যথাযথ জবাব দিতে। কৃতিকা তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, আমার বাসা থাকতে আপনার বাসায় কেন থাকতে যাব? কেন? ঘাড় মটকানোর জন্য? এই বলতে না বলতেই আধীর কৃতিকার সন্নিকটে এগিয়ে আসে। কৃতিকা খানিকের জন্য ঘাবড়ে গেলেও শাড়ির আঁচল চেপে নিজেকে তটস্থ করে। সে আধীরের চোখে চোখ মিলিয়ে তাকিয়ে থাকতেই আধীর কিঞ্চিত মৃদু হেসে নির্বিকারে কৃতিকার কপালের সামনে ছড়িয়ে পড়া চুলগুলো আলতোভাবে আঙুলের সাহায্যে ঠিক করে দিতে দিতে বলতে লাগলো, কৃতি। আধীরের আবেশিত কণ্ঠস্বরে কৃতিকা তীব্র সংকোচের সহিত আওড়ায়, হুঁ। আধীর এক মনে কৃতিকার দিকে তাকিয়ে নিমেষে কৃতিকার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। সে আধীরের চোখে তীব্র উৎসুক চাহনিতে তাকিয়ে থাকে, এই যেন সে বিশেষ কিছু একটা বলে ফেলবে। আধীর বেশ কিছুটা সময় নিয়ে শেষমেশ বলেই ফেলল, কাল অফিসে সময় মতো চলে এসো, অনেক কাজ বাকি পড়ে আছে, সেসব দ্রুত করতে হবে। আর আর সন্ধ্যার দিকে আমার কিছু লোকজন যাবে তোমার বাসায়, যা যা জিনিসপত্র ওখানে আনতে চাও তা ওদের বুঝিয়ে দিও। এরপর আমি গিয়ে তোমায় নিয়ে আসবো। নিমেষে কৃতিকার চোয়াল শক্ত হলো। এতক্ষণ সময় নিয়ে মানুষ এসব কথা বলে, সে তো কি না কি ভেবে বসেছিল। কৃতিকা এই বিরক্তিতে মনে মনে আওড়ায়, আসলেই খারুস। ভার্সিটি শেষে কৃতিকা অফিসে আসা মাত্রই যারার সাথে তার দেখা হয়ে যায়। আশ্চর্যজনকভাবে যারা আজ নিজ হতেই কৃতিকার কাছে এগিয়ে এলো। কৃতিকা এতে খানিক অবাক হলেও সে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রেখেই কথোপকথন চালিয়ে যায়। এদিকে যারা শুরুতেই কৃতিকার উদ্দেশ্যে বলল, হাই, ইদানিং তোমাকে অফিসে বেশি অনিয়মিত দেখছি। কৃতিকা কিঞ্চিত মলিন হেসে, আমরা একটু অসুস্থ ছিলাম, এই জন্য। বাহ, আর স্যারের মতো তুমিও দেখে একই টাইমিংয়ে অসুস্থ হও। ভালো ভালো, বেশ ভালো। বস আর পিয়ের মধ্যে তো এমন মিল হওয়াই উচিত। এই বলেই সে অদ্ভুতভাবে হেসে ফেলে। কৃতিকা চোয়াল শক্ত করে তার উদ্দেশ্যে আওড়ায়, কোনো প্রয়োজনীয় কথা বলার থাকলে বলুন, নয়তো আমি। আরে আরে কৃতিকা ম্যাম, ট্রিগার হচ্ছেন কেন? এই বলেই সে কৃতিকার কাছে কিছুটা এগিয়ে আসে, কানের কাছে ফিসফিসিয়ে ওড়ায়, সত্যি করে বলো তো, আর স্যারের সাথে তোমার কি চলছে? কৃতিকা চাপা নজরে চোয়াল শক্ত রেখে তাকাতেই যারা পুনরায় তাচ্ছিল্যের সহিত হেসে বলল, চোখ রাঙিয়ে লাভ নেই কৃতিকা, আমরা মানুষ, ভাত খাই, চোখের সামনে নিজের লীলা খেলা দেখাবে আর ভেবেছ কিছু বুঝবো না? আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন।
ও আচ্ছা, মিস কৃতিকা, তোমার মতো মেয়েদের মাথায় ঠিক কি চলে তা আমরাও টুকটাক হলেও বুঝতে পারি। ভেবো না তোমাদের নিয়ে সন্দেহটা শুধু আমার, বরং তোমার মতো একটা অযোগ্য মেয়ের এভাবে বিয়ে হওয়ার পর থেকে অফিসের সবাই তোমাদের সন্দেহের নজরে দেখছে। যাই বলো না কেন, তুমি কিন্তু একটা চিজ মাইরি। কিভাবে আমার রাঘব বোয়ালকে নিজের জালে টপকিয়ে নিয়েছ, অন্তত এই জন্য তোমার প্রশংসা না করলেও নয়। কৃতিকার এক মুহূর্ত এখানে দাঁড়ানোর প্রয়োজন মনে করলো না। চাপা নজরে এক পলক যারা সহ আশেপাশের উৎসুক সকলকে দেখে নিয়ে সরাসরি স্থান ত্যাগ করলো। সে চলে যেতেই যারা পেছন হতে মনে মনে আওড়ায়, ভাবটা এমন দেখায় যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। কি ভেবেছে এসব বড় লোকদের ব্যাপার সেপার কিছু বুঝি না? মিস কৃতিকা, তোমার মতো হাজারটা মেয়ে এরা টাকা দিয়ে হাতের মুয়া বানিয়ে রাখে, প্রয়োজন শেষ হতেই আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। দেখবে তোমার সাথেও ঠিক এটাই হয়েছে। কৃতিকা এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে আধিরের কেবিনে প্রবেশ করে। মেজাজ যে হারে খারাপ হয়েছিল তাতে সেখানে আর 2 মিনিট দাঁড়িয়ে থাকলেও বড়সড় ঝামেলা বেঁধে যেত। কিন্তু আধিরের কাছে এসেও খুব একটা লাভ হলো না। কৃতিকাকে দেখা মাত্রই আধির তাকে একগাদা ফাইল দেখিয়ে দিয়ে বলল, মিস কৃতিকা, গত কয়েকদিনের রিপোর্ট মোতাবেক আপনি অফিসে বেশ অনিয়মিত। এভাবে চলতে থাকলে খুব দ্রুত নিজের পদ হারাবেন। যাই হোক, এখন ফাইলগুলো নিয়ে যান, সময় মতো সব কাজ রেডি হওয়া চাই। কৃতিকা যেন এবার রাগে হুঁশ হারালো। গিরগিটিও এত দ্রুত রং বদলায় না। জোটোটাই খারুস রায়ান চৌধুরী রং বদলাচ্ছে। গত 2 দিন হতে এর অসুস্থতার পেছনে দৌড়ে দৌড়ে তার জীবন শেষ। আবার গতকাল রং তামাশা করে সারাদিনের পাশাপাশি রাত 10টা অবধি নিজের সাথেই চিপকে রেখেছিল। ঠিক 10টার পর আধের তাকে নিজের বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে। একই সাথে আবার নিজেই গিয়ে বাড়িতে রেখে এসেছে। অথচ এখন এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। কৃতিকা দাঁতে দাঁত চেপে কিছু বলতে চেয়েও আর বলল না। ফাইলগুলো একসাথে তুলে নিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল এবং তা দেখে আধির পেছন হতে আনমনেই তীর্যক হেসে ফেলল। মাঝে তালবাহানা করে ইয়াসকে 2 দিন ঠিকমতো পড়াতে পারিনি। গতকাল তা আধিরের জন্য ঈশানীকে নিজের অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে। কিন্তু আজকে আর এমনটা করলে চলবে না। অফিস শেষ করে কৃতিকা বেশ তড়িঘড়ি করে চৌধুরী ম্যানশনে পৌঁছালো। তবে অন্যান্য দিনের চেয়ে আজ চৌধুরী বাড়িতে ভিন্ন আবহের আমেজ বিরাজ করছে। কৃতিকা খেয়াল করল কয়েকজন নতুন মানুষের অস্তিত্ব। একজন বয়স্ক মহিলার পাশাপাশি 2জন মধ্যবয়স্ক নারী সহ হাফসা ও ঈশানী কথাবার্তা বলছে। যদিও কৃতিকা এদের কাউকেই চেনে না, কিন্তু মোটামুটি সকলকে নিয়েই তার বেশ কৌতূহল জাগলো। এই বাড়ির বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের মতো ইয়াসের পড়ানোর রুমের দিকে এগিয়ে যায় সে। ইয়াস তাকে দেখা মাত্রই সালাম দিয়ে বলল, মিস মিস আপনি নাকি অসুস্থ ছিলেন। হুট করে মিথ্যে কিছু বলতে গিয়ে কৃতিকা থমকে যায়। মনে মনে বিরক্ত হয়। খাউসটার জন্য এই বাচ্চাটার কাছে এখন মিথ্যে বলতে হবে। কৃতিকা ভারী শ্বাস ফেলে বলল, কিছুটা। এখন কেমন আছেন আপনি? এখন একদম ঠিক আছি। অবশ্য এত সুইট একটা স্টুডেন্টকে পেলে কোন মিসই ভালো থাকবে না বলো তো? ইয়াস খানিকটা লজ্জাবোধের সাথে মৃদু হেসে ফেলে এবং আকস্মাৎ কৃতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, মিস আপনাকে না আমার অনেক ভালো লাগে, তাই আপনার কাছে আমার একটা আবদার আছে। কৃতিকা কিছুটা অবাক স্বরে বলল, আমার কাছে আবদার? আচ্ছা ঠিক আছে, বলো, আমি তোমার সব আবদার মেনে নেব, কিন্তু একটা শর্তে। ইয়াস শুরুতে খুশি হতে নিয়েও পরক্ষণে হতাশ হয়ে ওরাই, শর্ত? কি করতে হবে আমায়? কৃতিকা মৃদু হেসে বলল, বেশি কিছু না। এবারের পরীক্ষায় তোমাকে হাইয়েস্ট মার্ক তুলতে হবে। যদি পারো তবে আমি তোমার সব কথা শুনবো। ইয়াস কিছু একটা ভেবে নিয়ে বলল, এই ব্যাপার, ঠিক আছে, আমি তবে তাই করব। আজ থেকে অনেক অনেক পড়াশোনা করব। গুড বয়। এখন বলো তোমার কি আবদার রয়েছে? ইয়াস কোনো প্রকার ভরিতা না করেই বলল, মিস আপনার যখন একটা মেয়ে বেবি হবে তখন সেই বেবিটার সাথে আমার বিয়ে দিতে হবে। কারণ আমি জানি আপনার মেয়ে আপনার চেয়ে অনেক বেশি সুইট হবে। আর ওই চমচমকে আমার চাই। আপনি রসগোল্লা আর আপনার মেয়ে হবে চমচম। এই বলেই ইয়াস নির্দ্বিধায় বিস্তৃত হেসে ফেলে। অথচ কৃতিকার শূন্য চাহনিতে ইয়াসকে দেখছে। এ ছেলে এসব কি বলে ফেললো? কৃতিকা কিঞ্চিত ঢোক গিলে নিজেকে তটস্থ করে। এর মধ্যে ইয়াস আবারও বলে ওঠে, মিস আপনি আমার আবদার রাখবেন তো? আমি রেজাল্ট ভালো করলে কিন্তু আপনার মেয়েকে আমার চাই। আর যদি আপনি পরে আপনার কথা না রাখেন তাহলে আমি সারা জীবনের জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে মিষ্টির ব্যবসা করব। কিন্তু সেই মিষ্টির দোকানে কোনো রসগোল্লা আর চমচম বেচবো না। আর আপনাকেও আপনার মেয়েকেও আমি আমার দোকানে ঢুকতে দেব না। এসব শোনার পর কৃতিকার কিছু বলার নেই। এর মামাকে তো একে ভিন্ন প্রজাতি মনে হয়, কিন্তু মামার এই গুণধর ভাগ্নে হয়তো ভিন গ্রহের প্রাণী। কৃতিকা ভারী শ্বাস ফেলে ইয়াসের দিকে করুণ চাহনি সহিত তাকিয়ে আওড়া, ইয়াস, আব্বা, আমার তো এখনো বিয়ে হয়নি।
তোমাকে আমার মেয়ে দেবো কিভাবে? তৃতিকা রেহেন কথা শুনে ইয়াস যেন আকাশ থেকে পড়লো। সে তো এসব কথা ভেবেই দেখেনি। আমি তো এসব ভাবিনি। বিয়ে ছাড়া তো বেবি হয় না। তাহলে? ইয়াসে রেহেন ভাবুক চিন্তা ভাবনায় তৃতিকা আনমনে হেসে ফেললো। তাহলে আর কি? তোমার আবদারও আর আমি পূরণ করতে? না না, আপনাকে আমার আবদার মানতেই হবে। আমার আপনার মেয়েকেই চাই। আপনি বরং এক কাজ করুন, আপনি আমার আধির মামুকে বিয়ে করে ফেলুন। ইয়াসে রেহেন কথা শোনা মাত্রই তৃতিকা বেশম খেলো। দাঁতে দাঁত চেপে নিজেকে তটস্থ রেখে সে ইয়াসকে থামাতে চাইল, কিন্তু তার আগে ইয়াস নিজের মতো বলতে লাগলো, আপনি জানেন মামাকে বিয়ে করানোর জন্য মাম্মাম আর নানুমণি কত কষ্ট করে? দুদিন বাদে বাদে সুন্দর সুন্দর আন্টিদের ছবি নিয়ে ঘাটাঘাটি করে। ও, ঘাটাঘাটি? ও হ্যাঁ, কিন্তু এত ঘাটাঘাটি করেও কোনো লাভ হয় না। মামু তো বিয়েই করতে চায় না। কিন্তু আমার তো আপনাকে অনেক পছন্দ, আর আমার মামু আমার অনেক প্রিয়। তাই আপনারা চাইলে দুজনে বিয়ে করে আপনাদের বেবিটাকে আমার বউ বানিয়ে দিতে পারেন। আমি অনেক খুশি হব। তারপর আমি একটা মিষ্টির দোকান খুলব। সেখানে আপনার মেয়ে মানে আমার বউ মিষ্টি বানাবে, আর আমি সেগুলো বিক্রি করব। তারপর আমরা অনেক বড় লোক হয়ে যাব। যদিও আমি এখনো রিচ, কিন্তু তখন আমি আরো অনেক অনেক বড় লোক হয়ে যাব। রিচ কিড ইয়াস থেকে হয়ে যাব রিচ ম্যান ইয়াস। ইউ। হাত মুখে নানান নাটক ভঙ্গিতে এত সব কথা একদমই বলে থামতেই তৃতিকা তার উদ্দেশ্যে কৌতূহলী স্বরে আমরায়, মিষ্টি বিক্রি করে এত বড় লোক? জি জি, আমার তো মিষ্টি অনেক ভালো লাগে, তাই আমি ওটারই বিজনেস করব। আচ্ছা, তোমাকে এসব বুদ্ধি কে দেয় শুনি? এমন আজগুবি কথাবার্তা কোথাও পাও? কৃতিকা হতাশাময় কথাবার্তা ইয়াস নির্বিকারে বলে, আমার ইন্টেলিজেন্ট ব্রেইন থেকে। আই নো, আই এম এ ব্রিলিয়ান্ট গাই। কৃতিকা মনে মনে বিড়বিড়িয়ে ওরাই সুবহান আল্লাহ। কপালে জুটেছিল দুই আল্লাহর বান্দা, যেমন মামা তেমন তার ভাগ্নে। দুজনের এহেন কথোপকথনের মাঝে আচমকা রুমে এক বয়স্ক মহিলা প্রবেশ করে। বয়স্ক হলেও চোখ মুখের ভাবভঙ্গি বেশ গম্ভীর। পরনে সাদা রঙের শাড়ি, হাতে গলায় মোটা মোটা সোনার চেইন। ভাবভঙ্গি কিছুটা অদ্ভুত। তাকে দেখা মাত্র ইয়াস বলে ওঠে, দাদুমণি তুমি এসেছো? ইয়াসের কথা শুনে তৃতিকা পেছন ফিরে মহিলাটির দিকে তাকিয়ে সালাম দেয়। তবে মহিলাটা বেশ তীক্ষ্ণ নজরে তৃতিকাকে কিছুক্ষণ পরখ করার পর সালামের উত্তর দেয়। অতঃপর সরাসরি ইয়াসের উদ্দেশ্যে বলল, তোমার পড়া কি শেষ ইয়াস? ইয়াস স্বাভাবিক স্বরে উত্তর দেয়, না দাদুমণি, আমি তো মিসের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলছিলাম। মহিলা খানিকটা তাচ্ছিল্যের সহিত হেসে বলল, তা তোমার ইম্পর্ট্যান্ট কথাগুলো কি শুনি? ইয়াস স্বাভাবিকভাবেই নিজের মতো কিছু বলতে নেবে, তার পূর্বেই তৃতিকা তাকে থামিয়ে দিয়ে বলে, ইয়াস পড়ায় মনোযোগ। তৃতিকার কথা শেষ হবার পূর্বেই মহিলাটা তৃতিকার উদ্দেশ্যে কড়া স্বরে বলে, না বলতে দাও, আমিও দেখি এই আফসানা চৌধুরীর নাতি ঠিক কেমন মানসম্মত ম্যাডামের কাছে পড়াশোনা করছে। অবশ্য আমার জানাই ছিল আমার নাতির ঠিকঠাক দেখভাল কখনই ঈশানী আর হাফসা করতে পারবে না, আর সেটাই এখন নিজের চোখে দেখতে হচ্ছে। কৃতিকা ঠোঁট চেপে কথাগুলো শোনার পর বিনয়ের সাথেই বলে উঠল, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মোটেও, তা তো দেখতেই পাচ্ছি। পড়াশোনার জন্য বাড়িতে ঢুকছো 20 মিনিট পেরিয়ে গিয়েছে, কিন্তু বই খোলার নামই নেই। অথচ কী সব আলোচনা! ছি, আজকালকার মানুষজনও কোনো বিবেক বুদ্ধি নাই। নয়তো এভাবে অন্যের টাকা মেরে খাওয়ার মানে হয়? কৃতিকা বুঝতে পারছে না এসব কি থেকে কি হচ্ছে। উনি কোথাকার বিষয় কোথায় টেনে নিয়ে যাচ্ছে। এর মধ্যে কৃতিকার নজর ইয়াসের দিকে পড়ে। ইয়াস অদ্ভুত চাহনি দিয়ে দুজনকে দেখছে। কৃতিকা আফসানের দিকে তাকিয়ে বলল, বিষয়টার জন্য আমি দুঃখিত, তবে অনুরোধ করবো বাচ্চার সামনে প্লিজ এসব। কৃতিকার কথা শেষ হতে না হতেই আফসানা ইয়াসের উদ্দেশ্য বলে, ইয়াস দাদু ভাই তুমি বাহিরে যাও তো। কৃতিকা বুঝতে পারছে না বিষয়টাকে এইভাবে কেন বিস্তৃত করা হচ্ছে। আফসানার হাবভাব স্বাভাবিক নয়, কেমন অদ্ভুত। নয়তো কোনো টিউটরের সাথে সরাসরি কেউ এমন আচরণ করবে না। সে চুপ থাকলেও ইয়াস আর কিছু না বলতে পেরে রুমের বাহিরে চলে যায়, কারণ সে নিজেও তার দাদিকে যথেষ্ট ভয় পায়। এদিকে আফসানা সত্যি সত্যি এখানে কৃতিকাকে পরখ করতে এসেছিল। আফসানা এই বাড়িরই বউ, মূলত সে আধিরের চাচি হয়, এবং ঈশানী তার ভাতিজি হওয়ার পাশাপাশি ছেলের বউ এবং হাফসার ননদ। যথারীতি আধিরের বিয়ে নিয়ে এই বাড়ির দূর দূরান্তের সকলেরই বিশেষ চিন্তা ভাবনা রয়েছে। এছাড়া আফসানার ভাইয়ের এক মেয়ে রয়েছে, যার সাথে তিনি আগে থেকে আধিরকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। কিন্তু এখানে এতদিন পরে সে গল্পে গল্পে যখন হাফসার কাছে কৃতিকার নামে এত সুনাম শুনতে পেল, তৎক্ষণাৎ তার কৃতিকাকে নিয়ে সন্দেহ জাগে। আর যাই হোক, ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতে না পারলেও এই বাড়ির ছেলের বিয়ে নাকি কোনো টিউশনি পড়ানো এতিম মেয়ের সাথে হবে, এটাও কি সম্ভব? চৌধুরীদের কি এতই অধপতন নেমে এসেছে? আর যাই হোক, চৌধুরীর বাড়ির বউ হয়ে অন্তত সে এমন কিছু মানতে পারবে না, যতই হাফসা ঈশানী কৃতিকার গুণগাই করুক না কেন।
ফলাফলস্বরূপ ইয়াসের পড়াশোনার খোঁজ নেওয়ার বাহানায় কৃতিকাকে পরখ করার উদ্দেশ্যে এদিকে আসতেই দুজনের কথোপকথন সে শুনে ফেলে। যথারীতি এমন কথোপকথন শুনে তার মতো মানুষের আর হুঁশ নেই বললেই চলে। কৃতিকাকে ফাঁকা পেয়েই সে আকস্মাৎ অদ্ভুত স্বরে বলতে লাগলো, চেহারা সুরত তো ভালোই, দেখে তো মনে হয় বয়সও অনেক কম। তা নিজের চেয়ে দ্বিগুণ বয়সী এই বাড়ির ছেলেকে পছন্দ করার কারণটা কি? বিয়ে শাদী করতে চাও? কৃতিকা হতভম্বর ন্যায় আফসানার দিকে তাকিয়ে থাকে। চেনে না জানে না এসব কেমন কথাবার্তা। সে কিছুটা নিজেকে সামলে স্বাভাবিক স্বরে বলল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। ইয়াস ও সব এমনিতেই মজা করে বলেছে, এগুলো এভাবে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলছো? শোনো মেয়ে, তোমার চেয়ে বয়সে কয়েক গুণ বড় আমি, দিন দুনিয়ার সম্পর্কে অনেক বেশি জানি, আর তোমার মতো মেয়েদের অনেক ভালো করেই চিনি। এখানে পড়াতে এসেছো, ভালো মতো পড়াও, শিক্ষা নিয়ে হেলাফেলা করো না। শিক্ষা দিয়ে ছলচাতুরি করে জীবনে কিচ্ছু করতে পারবে না। আর তোমাদের সব কথাই আমি শুনেছি। তুমি এখানে পড়াতে আসো নাকি এইবারের টাকা পয়সায় নজর দিতে আসো, খোদাই জানে। কৃতিকা বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে এলো। এসব কথাবার্তার মানে কি? নিমেষেই তার চোয়াল শক্ত হয়, যদিও আশেপাশে তারা দুজন ব্যতীত আর কেউই নেই। তবু চিঠিকে এবার শক্ত গলায় বলে ওঠে, দেখুন, আমি ভদ্রতার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছি আপনার সাথে, কিন্তু আমি পড়াতে এসে কোনো অপরিচিতর কাছে কখনোই এসব কথা শুনতে ইচ্ছুক নই। আমি আপনার নাতিকে পড়াই, এটা ঠিক, কিন্তু তাই বলে আপনি যাতা বলে আমাকে অসম্মান করবেন, তা তো হয় না। এবার আফসানাও বেশ ক্ষিপ্র স্বরে বলল, এই মেয়ে, গলার আওয়াজ নিচে করো। তুমি জানো আমি কি? এই বাড়ির কারোর সাধ্য নেই আমার উপরে কথা বলার, আর তুমি একটা বাহিরের মেয়ে হয়ে। জি, আমি বাহিরের মেয়ে, তাই কোনো বাহিরের লোকজনের এমন নিচু মন মানসিকতা সম্পন্ন কথাবার্তা শুনতে ইচ্ছুক নেই। প্লিজ ক্ষমা করবেন, কিন্তু তোমার সাহস তো কম না, এমন অসভ্য হয়ে আমাদের আধিরকে পেতে চাও। কৃতিকার আর মাথা ঠিক রইল না। সকালবেলা যারা তার মাথা খেয়েছে, আর এখন এই মহিলা। নিমিষে এসে ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, এক্সকিউজ মি, তখন থেকে কি সব বলছেন? আমি কেন আধিরকে? কৃতিকা এই বলতে না বলতেই আকস্মাৎ থেমে যায়। অমনি আফসানা তাচ্ছিল্যের সহিত বিস্তৃত হেসে বলে, কি হলো বলো? আধিরের দিকে তোমার কোন নজর পড়েনি? শোনো মেয়ে, মানুষ চিনতেই আফসানার বেশি সময় লাগে না। তোমাকে যা চেনার তা চিনে নিয়েছি, দেখলেই বোঝা যায় কোথাকার না কোথাকার বস্তি হতে উঠে এসেছে, আর কিনা নজর দেয় চৌধুরী বাড়িতে। এই পর্যায়ে কৃতিকার চোখের কোণায় পানি জমে উঠল। বিস্ময়ে সে চোখের পলক ফেলতে পারছে না। ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলানোর আগেই আফসানা তার দিকে এগিয়ে এসে তার উদ্দেশ্যে হিসিয়ে বলল, এই মেয়ে, তোমার কত টাকা লাগবে বলো তো? আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আধিরের থেকে নজর সরাও। ইতোমধ্যে ঈশানী আর হাফসাকেও তো নিজের বশে করে নিয়েছ, কিন্তু আধিরের থেকে নিজের কুনজর সরাও। ওকে আমি আমার ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দেব, কারণ এই বাড়ির বউ হওয়া গরিব মিসকিনের কর্ম নয়। তাই আধিরের জন্য আর কেউ যোগ্য হোক বা না হোক, তুমি তার যোগ্য নও।